তো শুরুতেই আমি অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুইটাকে রান করে নিলাম কন্ট্রোল প্যানেল থেকে। এই দুটোই রান হয়ে যাবে এবং সময় নিচ্ছে। অ্যাপাচিটা একটু সময় নেয়, এটা হলুদ হয়ে আছে। এটা যদি গ্রিন না হয় তাহলে আমাদের সার্ভার কাজ করবে না। তো এখন এটা স্টার্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটটাকে আমি কল করছি। আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে localhost/canon এটা। তো এটাতে আমি প্রবেশ করছি, আমার ওয়েবসাইটে প্রবেশ করলাম। এবং এই লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের ইন্টারনেটেরও কিন্তু প্রয়োজন হয় না, আমরা ইন্টারনেট ছাড়াই এটা কাজ করতে পারবো। তবে লাইভ সার্ভারে অবশ্যই আমাদের ইন্টারনেট সংযোগ থাকতে হবে এবং আমরা খুব শীঘ্রই লাইভ সার্ভারে চলে যাব। লাইভ সার্ভারে যাওয়ার জন্য আমাদের আর্থিক এবং মানসিক একটা পরিকল্পনার দরকার আছে, এটা কিন্তু আমরা নিয়ে নিব সকলেই। হ্যাঁ, আমাদের লাইভ সার্ভার অবশ্যই কিনতে হবে। লাইভ সার্ভার ছাড়া প্রিমিয়াম থিমগুলো দিয়ে কাজ করা যাবে না। তো এটা ছিল আমাদের গতকালকের ক্লাস পর্যন্ত। আমরা এরকম লুক তৈরি করেছিলাম এবং এরকম ডিজাইন করেছিলাম। তো এখন আমি এটার একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। হচ্ছে ড্যাশবোর্ডে বেশ কিছু আলোচনা আমরা করেছিলাম, শুধুমাত্র পোস্টের আলোচনাটা গতকালকে শেষ হয়েছিল। তো আমরা আজকে আরও বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সবগুলো আলোচনাই করব। তবে এর মধ্যে সবার আগে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে সেটিং। আমার ওয়েবসাইটের সেটিংসের আলোচনাটা আজকে হবে। তো আমরা চলুন সেটিংসের জেনারেলে চলে যাই। সেটিংসের ভিতরে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে, এর ভিতরে জেনারেলে একটা ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে আমি যাচ্ছি। জেনারেল ডিপার্টমেন্টে গেলে আমরা সবার আগে দেখতে পাই যে জিনিসটা, সেটা হচ্ছে সাইট টাইটেল। সাইট টাইটেল বলতে বোঝায় আমাদের ওয়েবসাইটের যে নামটা থাকে, আমরা যে নামে ওয়েবসাইট খুলব। সাপোজ ইভালি একটা ওয়েবসাইট, ইভালি কি একটা ওয়েবসাইট, তাহলে এই ওয়েবসাইটের সাইট টাইটেলটা কি? অবশ্যই ইভালি। এই জায়গায় ইভালিটা হবে এবং প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ট্যাগ লাইন থাকে। যদি এটা কোনো ই কমার্স ওয়েবসাইট হয়, যেমন আমার ওয়েবসাইটের নাম দিলাম আমি eShop, SHOP, eShop। অথবা যেহেতু প্রথমে আমরা একটা নিউজ বেস ওয়েবসাইট তৈরি করতেছি, নিউজ বা নিউজ NEWS, নিউজ 24/7 আমাদের ওয়েবসাইটের নামই এটা। হ্যাঁ, এটা আমরা নাম দিয়ে যদি আপডেট করে দিই, সেভ চেঞ্জ, আমাদের ওয়েবসাইটের টাইটেলের নামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে রিলোড দিলে আমরা দেখতে পাবো, এই যে দেখেন নিউজ 24 এই নামটা চলে আসলো। তো আসলে মূলত ওয়েবসাইটের টাইটেল বলতে এটাই বোঝায়। তারপর আছে ট্যাগ লাইন, এটা হচ্ছে একটা স্লোগান। যেমন ই কমার্স ওয়েবসাইটের স্লোগান হতে পারে এরকম যে চুজ ইউর বেস্ট প্রোডাক্ট বা বাই ইউর বেস্ট প্রোডাক্ট, এই ধরনের স্লোগান থাকতে পারে। তো আমাদের যেহেতু এটা একটা লার্নিং ওয়েবসাইট বা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করছি আমরা শুরুতেই, তাই আমাদের ট্যাগলাইন লার্ন উইথ গ্রিন বাংলা অথবা নিউজ 24/7 এটাই থাকুক। এটা আমরা চেঞ্জ করতে পারবো। তারপর আছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল করা আছে? আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা আছে http://localhost/canon নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে। এবং সাইট অ্যাড্রেস হচ্ছে localhost/canon, এটাতে কল করলে আমাদের ওয়েবসাইটটাকে আমরা খুঁজে পাবো। এবং অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের এই প্রত্যেকটা ওয়েবসাইটের একটা অ্যাডমিন থাকবে, মালিক থাকবে বা ওনার থাকবে, তার ইমেল অ্যাড্রেস এখানে আমরা সেট করব। এটা আমরা শুরুতে একটা জায়গায় সেট করেছিলাম এবং এখান থেকে এটাকে চেঞ্জও করা যাবে। এ হচ্ছে অপশন। তারপর আছে মেম্বারশিপ। প্রত্যেকটা ওয়েবসাইটের মেম্বারশিপ অপশন থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে মেম্বারশিপ অপশন। তো ঠিক সেমনি আমাদের ওয়েবসাইটেরও মেম্বারশিপ অপশন আছে। তো আমাদের ওয়েবসাইটে আমরা মেম্বার যুক্ত করতে পারবো। যেমন ফেসবুকে কি মেম্বার হওয়া যায়? ফেসবুকে আমরা কি সবাই মেম্বার না? আমরা সবাই কি সদস্য, ফেসবুকে একজন ব্যবহারকারী। তারপরে হচ্ছে ইউটিউবে আমরা সবাই সাবস্ক্রাইব করতে পারি, এমনকি চ্যানেলও খুলতে পারি, এটা আলাদা ভিন্ন একটা বিষয়। তারপরে হচ্ছে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে আমরা মেম্বার হতে পারি। তারপরে নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলোতেও আমরা মেম্বার হতে পারবো। যেমন আমাদের প্রথম আলো যে ওয়েবসাইটটি আছে, প্রথম আলো আমাদের মান্থলি, তারপরে হচ্ছে ইয়ারলি, সাপ্তাহিক মেম্বারশিপ বিক্রি হয়। যে আপনি 1 বছর বা 1 মাস খবর পড়বেন ই কমার্স ওয়েবসাইট থেকে, প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনটি পড়বেন, এজন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণে একটা ফি জমা দিয়ে মেম্বারশিপ নিতে হয়। ঠিক এরকম আমাদের ওয়েবসাইটেও মেম্বারশিপ হবে। এই জন্য এইটাকে আমরা চেক করে রাখবো যে এনিওয়ান ক্যান রেজিস্টার, যে কেউ রেজিস্টার করতে পারবে।
ডিফল্টভাবে তাদের ইউজার হবে সাবস্ক্রাইবার। এখানে বেশ কিছু ইউজার আছে, রুলস আছে, কন্ট্রিবিউটর আছে, অথর আছে, এডিটর আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে। তারা কি, তাদের কি কাজ আমরা পরে আলোচনা করব। তবে ডিফল্টভাবে আমরা তাদেরকে সাবস্ক্রাইবারে রাখবো, সাবস্ক্রাইবার হিসেবে থাকবে। তারপর হচ্ছে সাইট লিঙ্গুয়েজ। এখানে লিঙ্গুয়েজ আছে অনেকগুলো, এর ভিতরে বাংলা লিঙ্গুয়েজটাও আছে। আপনি চাইলে আপনার ওয়েবসাইটটার পরিচালনার যে ড্যাশবোর্ড যেটা আছে এটার লিঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিয়ে বাংলা করে নিতে পারবেন, অথবা অন্য কোনো ভাষা বা ভাষী মানুষের জন্য তাদের যে ভাষা থাকবে সেই ভাষা তারা করে নেবে। এবং কি যদি ক্লায়েন্টের সাইট হয় তাহলে ক্লায়েন্ট যে ভাষায় এটাকে চাইবে ড্যাশবোর্ডটা, তাকে সে ভাষায় আমাদেরকে করে দিতে হবে। আমরা এখান থেকে সেটাকে করে দিব। দেখুন এটা বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। তবে এটা মূলত ইংলিশ ইউনাইটেড স্টেট এটাতেই থাকবে, আমরা এটাতেই রাখবো। তারপরের যেটা আছে সেটা হচ্ছে টাইম জোন। টাইম জোনের যে ব্যাপারটা, এটা হচ্ছে টাইম জোন থাকবে, যেহেতু আমরা ঢাকার মানুষ, বাংলাদেশে বাস করি, তাই আমরা এটাকে টাইম জোনটাকে ঢাকা সিলেক্ট করে দিব। আমরা ক্লায়েন্টেরটাও এখান থেকে পরিবর্তন করতে পারবো। তারপর আছে ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট বলতে বোঝায় যে ডেটটা আসলে কিভাবে শো করবে আমাদের ওয়েবসাইটে। যে বিভিন্ন নিউজগুলো আছে, এই নিউজগুলো দেখার জন্য বা এই নিউজগুলো পোস্ট হওয়ার সময় আমাদের এই ডেটটা কিভাবে শো করবে, এইটা আসলে এখানে নির্দিষ্ট করে দেওয়া থাকে। তো এখানে কাস্টম কিছু করা যায় এবং কি চাইলে এইভাবেও করা যায়। এখান থেকে যে কোনো একটাকে আমরা সেট করে নিতে পারবো, অথবা আমরা চাইলে নিজেরাও তৈরি করতে পারবো। এটা আমরা আরেকটু পরে দেখব। টাইম ফরম্যাট। টাইম ফরম্যাটটা হচ্ছে টাইমটা কীভাবে শো করবে আমাদের ওয়েবসাইটে, এইভাবে না এইভাবে না এইভাবে, নাকি আমরা নিজেরা কোনো টাইম সেট করব, এটাকে আমরা এখান থেকে করে দিতে পারবো। আর হচ্ছে উইক স্টার্ট অন। আমাদের ওয়েবসাইটের টাইমটা বা সপ্তাহটা কোন দিন থেকে শুরু হবে। আমরা যেহেতু বাংলাদেশে বাস করি, বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমাদের সপ্তাহ শুরু হয় কি শনিবার থেকে, তাই আমাদের উইক স্টার্ট অন স্যাটারডে। যাদের সপ্তাহ শুরু হয় মানডে থেকে, যেমন ইউরোপ আমেরিকার দেশগুলো সাপ্তাহিক ছুটির দিন রবিবার, শনিবার থেকে সপ্তাহ স্টার্ট হয়, মানে উইক স্টার্ট হয়। তাহলে তাদের দিন অনুযায়ী আমরা কি করব, তাদের নিয়ম অনুযায়ী আমরা উইক স্টার্ট অন মানডে করে দেব, বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেটাকে করে সেভ চেঞ্জ করব এবং আমাদের ওয়েবসাইটের জেনারেল সেটিংসটা এখান থেকে আমরা সেট করে নেব। তারপর আছে রাইটিং সাইট। চলুন আমরা একটু রাইটিং সাইটে যাই। রাইটিং সাইটে হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। এই যে গতকালকে আমরা যে কতগুলো পোস্ট করলাম, আমি একটু কন্ট্রোল প্রেস করে অল পোস্টে ক্লিক করে নিলাম যেন আমার নতুন একটি ট্যাব ওপেন হয়। এবং এখানে দেখুন বেশ কিছু পোস্ট আমরা গতকালকে করেছিলাম। ক্ষুধা লকডাউন একসঙ্গে চলে কিনা, তারপরে যুক্তরাষ্ট্রের নতুন স্বাস্থ্যমন্ত্রী, জীবন বাঁচানোর কেন্দ্র ঝুঁকি নিয়ে সেবা, এরকম বেশ কিছু পোস্ট আমরা করেছিলাম। এবং এদের প্রত্যেকটা পোস্টের কিছু ক্যাটাগরি সিলেক্ট করা ছিল। আমরা নতুন করে কিছু ক্যাটাগরি, লকডাউন, ইউরোপ, জেলা, হলিউড, রাজধানী এবং আনক্যাটাগরাইজড, মানে কোনো ক্যাটাগরিতে নেই, এমন কিছু এই কয়েকটি বেশ ক্যাটাগরি ছিল। এর ভিতর থেকে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। তো ডিফল্টভাবে কোনো ক্যাটাগরি যদি কেউ সিলেক্ট না করে দেয়, তাহলে সেটা ডিফল্টভাবে আনক্যাটাগরাইজড ক্যাটাগরিতে সিলেক্ট হবে ডিফল্টভাবে। এইটা হচ্ছে এই জায়গার অপশন। আর হচ্ছে ডিফল্ট পোস্ট ফরম্যাট। আমি বলেছিলাম যে আমাদের বেশ কিছু পোস্ট ফরম্যাট আছে, আমরা যখন পোস্ট করি তখন এটা পেয়েছিলাম এবং এটার আলোচনা আমি একটু করেছিলাম, বাকিটা আমরা রাখিনি। এখানে বেশ কিছু পোস্ট আছে, আমরা এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে রাখবো। প্রথমটাকে পোস্ট বাই ইমেল, মেইল সার্ভার। মেইল সার্ভারটা হচ্ছে যদি কেউ মেইল সার্ভারের মাধ্যমে, মেইল সার্ভার অ্যাকাউন্ট আমরা আরেকটু পরে বুঝবো যে মেইল সার্ভার অ্যাকাউন্ট কি। মেইল চিম্প আছে, এরকম বেশ কিছু মেইল সার্ভার আছে। হ্যাঁ, সার্ভার কিনতে পাওয়া যায়। যেমন প্রথম আলোর ইমেল অ্যাড্রেস কিন্তু prothomalo@gmail.com না, তাদের নিজস্ব একটা ইমেল অ্যাড্রেস পোর্ট আছে বা ইমেল নিউজ পোর্টাল আছে, মেইল পোর্ট আছে বা মেইল সার্ভার আছে, এগুলো ক্রয় করা যায়। সার্ভার যেমন আমরা লাইভ সার্ভার ক্রয় করব, সেরকম মেইল সার্ভার ক্রয় করা যায়। তো আমরা এটা সামনে দেখতে পাবো। এরকম যদি কোনো মেইল সার্ভার আমাদের ওয়েবসাইটের মালিক যিনি বা ওনার যিনি, তার যদি থাকে, তাহলে সেই মেইল সার্ভারের নামটা আমরা এখানে দিয়ে দিব। তার অবশ্যই একটা ইউজার অ্যাকাউন্ট থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, সেটাকে আমরা দিয়ে দিব। এবং পোস্ট ক্যাটাগরিটাকে এখান থেকে আমরা সেট করে দিয়ে পোর্ট নাম্বারগুলো আমরা সেট করে দেবো। এগুলো ক্লায়েন্ট সরবরাহ করবে আপনাদেরকে, ক্লায়েন্ট নিজে দিয়ে দিবে এগুলো যা যা হবে। এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, যা থাকবে সব আমরা এখানে সেট করে দেবো। মেল সার্ভার সম্পর্কে একটা প্রশ্ন ছিল আমার। কিছু 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 যে আপনার যে অ্যাকাউন্ট আছে যে মানে @engineer.com student.com এই ধরনের এগুলো কি মেল সার্ভার? ইয়েস, এগুলো পার্সোনাল মেল সার্ভার।
ও আচ্ছা আচ্ছা, আমার একটা আছে তো সেজন্য জিজ্ঞেস করলাম, আমার একটা এই ধরনের মেল আছে। আচ্ছা, সেটাই। এগুলো পার্সোনাল মেল সার্ভার, তবে মূলত ওয়েবসাইটে বিজনেস মেল সার্ভার হয়, তারপরে ইমেল সাবস্ক্রিপশন অপশন থাকে, এগুলোর জন্য মেল সার্ভার হয়। ওগুলো কি পেমেন্ট করে করতে হয় পেমেন্ট না করে করতে ওগুলো? হয়, হ্যাঁ পেমেন্ট করে করতে আচ্ছা। হয়। ওকে, তারপরে আছে আমাদের রাইটিংয়ের পর আসে রিডিং পার্টে গতকালকে আমরা একটু দেখিয়েছিলাম যে আমাদের ওয়েবসাইটে আমরা বেশ কিছু পেজ তৈরি করব, এবং পেজের প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে, যেমন prothomalo.com-এ ঢুকলেই আমরা কোন জায়গাটাতে ঢুকে পড়ি, যেমন prothomalo.com-এ ঢুকে পড়ি। তারপরে আমরা যদি একটু wordpress.org নামে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটেও একটু যদি যাই, যে wordpress.org, এটা কি একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলেও কিন্তু প্রথমেই যে wordpress.org অর্গানাইজ বেসড ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ঢুকলে কিন্তু প্রথমে আমরা এই ডিজাইনটা দেখতে পাই। তো এই ডিজাইনটা দেখার জন্য আমাদের ওয়েবসাইটের কিন্তু মেন পেজে ঢুকতে হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ব্লগ আছে, পোস্ট আছে, যেখানে প্রতিনিয়ত নিউজগুলো বা পোস্টগুলো আপডেট হচ্ছে বা পোস্ট করছে, সেই পোস্টগুলো কিন্তু আমরা এখানে আসলে পাই। এই যে দেখুন এদের পোস্টের ডিজাইনটা, ভিউ ফরম্যাটটা এরকম, আমরাও এরকম করব, আমরা আমাদের মতো করে তৈরি করব, সামনে আসতেছি আমরা সেরকম অপশনে। তো এরকম পোস্টগুলো আসে, এবং এখানেও বেশ কিছু পেজ আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু পেজ আছে, শোকেজ, তারপরে লার্ন, থিম, প্লাগইনস, মোবাইল সাপোর্ট, গেট ইনভলভড, অ্যাবাউট, হ্যাঁ, এরকম বেশ কিছু পেজ তারা তৈরি করেছে। তো আমরাও আমাদের ওয়েবসাইটে এরকম বেশ কিছু পেজ আমরাও তৈরি করেছিলাম, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ব্লগ। তো এদের ভিতরে প্রথমে আমাদের হোম পেজ হিসেবে থাকবে হোম, এবং পোস্ট পেজ হিসেবে থাকবে ব্লগ। এটাকে আমরা এখান থেকে সেট করেছি, এখান থেকে এটাকে সেট করতে হয়। তারপর হচ্ছে যে অপশনটা আছে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, এটা হচ্ছে আমরা যে ব্লগ পেজে আসলাম, ব্লগ পেজে আমাদের কয়টি পোস্ট আসতেছে এখানে, 1টি, 2টি, তারপর 3টি, 4টি এবং 5টি পোস্ট, 6টি পোস্ট আছে। তো এইরকম কন্টিনিউয়াসলি কয়টি পোস্ট আমাদের একটা পেজে শো করবে, 6টি, 10টি, 12টি, 20টি, 25টি, 30টি, এরকম আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন যে 10টি পোস্ট শো করবে। তারপরে পেজিনেশন আসবে, পেজিনেশন হচ্ছে এরকম যে এখানে লেখা থাকবে, এরকম একটা জায়গায় লেখা থাকবে যে 1, 2, 3, 4, 5, অথবা এখানে লেখা থাকবে প্রিভিয়াস, এখানে লেখা থাকবে নেক্সটে ক্লিক করলে আমরা পরবর্তী 10টি পোস্ট পাবো, তারপরে নেক্সটে ক্লিক করলে তার পরবর্তী 10টি পোস্ট পাবো, এরকম পেজিনেশন চলে আসবে। মানে 10টি পেজ একটা পেজে শো করবে, 10টি পোস্ট একটা পেজে শো করবে, তারপরে নেক্সট পেজের অপশন আসবে, ঠিক এইরকম। তারপর সিন্ডিকেশন ফিড শো অ্যাট মোস্ট রিসেন্ট। সিন্ডিকেশন ফিডটা কি, এই ফিডস বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা জানি যে ফিড কি। ফিড হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটাকে কি আমরা গুগলের সাথে পরিচিত করাবো না, যেমন গুগলে আমরা কোনো কিছু লিখে সার্চ করলে, যেমন গুগলে যদি আমরা একটু নিউজ লিখে সার্চ করি, NEWS নিউজ, এই যে নিউজ লিখে সার্চ করার পরে এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে দেখুন বিবিসি নিউজ, বাংলায় সরাসরি কন্টেন্টে যান, সেকশন বর্তমান বিবিসি নিউজ, বাংলা মূল বার্তা বিবিসি নিউজ বাংলা, এই যে লেখাগুলো আসলো, গুগল নিউজ, এই যে আসলো কোভিড-19 নিউজ, সি দ্য লেটেস্ট করোনা ভাইরাস, এই যে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু লেখাকে শো করাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কি বিভিন্ন লেখাকে শো করাচ্ছে, এই যে বিভিন্ন ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে ফিড। এই যে গুগলের সাথে যে পরিচিত করেছে, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আলাদা আলাদা আছে, দেখুন এনবিসি নিউজ এদের লেখা কিন্তু যতটুকু, আবার এই যে BD News 24.com-এর লেখা কিন্তু ততটুকু না, তার চেয়ে কম বেশি থাকতে পারে, কম বেশি থাকে, তাই না? তো এই যে লেখাটা আসছে, এই লেখাটাই মূলত হচ্ছে ফিড। দেখুন আবার এই যে www.foxnews.com, তার আবার আরও বেশি লেখা। তো এই যে গুগলের সাথে যে পরিচিতি করিয়ে দেওয়া ওয়েবসাইটটাকে, এটাকে বলা হয় গুগল অ্যাড বা গুগল অ্যাডসেন্স বলা হয় এটাকে। এটার একটা কোর্স আছে, পেইড কোর্স, এটা মূলত অনেক বড় একটা প্যাকেজ, যা এটা শিখলে অনেক উপকার আছে, অনেক ধরনের কাজ পাওয়া যায়। এই গুগল অ্যাডসেন্সের অনেক কাজ আছে ফ্রিল্যান্সিংয়ে। তো এইরকম এই যে লেখাটা আছে মূলত আমরা প্রাথমিকভাবে জানবো এটাই হচ্ছে গুগল ফিড বা সিন্ডিকেশন ফিড, যেটা শো করে। এবং ফিড মূলত কয়টি আইটেম, এখানে বেশ কিছু আইটেম শো করতেছে,
প্রত্যেকটা ওয়ার্ডে যে গো টু, এরা প্রত্যেকে একটা করে আইটেম। তো এরকম আইটেম, তারপরে বাংলাদেশ ফার্স্ট, এই ওয়ার্ডগুলো একটি করে আইটেম। তো মূলত আসলে কয়টি আইটেম শো করবে, এটা ডিফল্টভাবে দেওয়া আছে 10 আইটেম। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। এবং ফর ইচ পোস্ট দ্য ফিড ইনক্লুড, প্রত্যেকটা পোস্টের জন্য সামারি শো করবে না ফুল টেক্সট শো করবে ডিফল্টভাবে, এটাও আমরা সেট করে দিতে পারবো। আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে এই যে গুগলে আমি নিউজ লিখে সার্চ করলাম, নিউজ লিখে সার্চ করার সাথে সাথে কী কী আসলো, বিবিসি নিউজ আসলো, তারপরে newsgoogles.com আসলো, তারপরে আসলো abcnews.com। এই যে সার্চ করার পর র্যাঙ্কিংয়ে যে বেশ কয়েকটি ওয়েবসাইটে আসলো, এই ওয়েবসাইটে আমার এই বিডি নিউজ বা আমাদের এই যে নিউজ পোর্টাল ওয়েবসাইটটি আসবে কি না। আমাদের ওয়েবসাইটের নাম কি, News24/7, এই যে নামটা, এই ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটে শো করবে কিনা, গুগলে শো করাবো কিনা, বা সার্চ ইঞ্জিনে শো করাবো কিনা, ইন্ডেক্স করবো কিনা, সার্চ ইঞ্জিনে আমরা এটাকে অ্যাড করাবো কিনা। যদি আমরা অ্যাড করাই তাহলে এটাকে আমরা আনচেক অবস্থায় রাখবো। আর যদি আমরা বলি যে না, গুগল সার্চ ইঞ্জিন বা অন্য কোনো সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটটাকে কখনোই খুঁজে পাবে না, তাহলে এটাকে আমি চেক করে রাখবো এখানে। কিন্তু আমরা কি এটা চাই? আমরা চাই কি আমাদের ওয়েবসাইটটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটটাকে যেন গুগলে সার্চ করলে, বিংয়ে সার্চ করলে বা অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেই সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটাকে খুঁজে পাবে, বা সার্চ করলে যেন খুঁজে পায়। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা এটাকে করাবো এবং অবশ্যই এটাকে আনচেক অবস্থায় রাখবো। এবং এটা হচ্ছে এসইওর একটি পার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলা হয়। তারপরে আসবো আমরা ডিসকাশনে। আমরা ডিসকাশনে আসলাম। ডিসকাশনে বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি আছে, যেমন শুরুতে আছে ডিফল্ট পোস্ট সেটিং। ডিফল্ট পোস্ট সেটিং বলছে অ্যাটেম্পট টু নোটিফাই এনি ব্লক লিঙ্ক টু দ্য ফ্রম অফ দ্য পোস্ট। যেমন আমরা যে গতকালকে পোস্ট করেছিলাম, আমরা একটা নতুন পোস্ট যদি আজকে একটু করি, পেরুতে ডান বামে লড়াইয়ে জিতবে কে, এরকম একটা পোস্ট যদি আমরা আমাদের ওয়েবসাইটে করি, নতুন একটা পোস্ট, অ্যাড নিউ, ছবি লাগবে, আমি ছবি নিয়ে নিচ্ছি এখান থেকে। আরও কোনো ছবি কি এদের আছে? হ্যাঁ, আরও একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকেও নিয়ে নিচ্ছি। টাইটেলটাকে টাইটেলে অ্যাড করে দিলাম। তারপরে আমরা একটা ইমেজ নিব, এখান থেকে ইমেজ আপলোড করব, নতুন একটা ইমেজ এইটা। তারপরে কিছু কন্টেন্ট আমরা নিব এখান থেকে, এতটুকুই থাকুক, Ctrl+C। এখানে টেক্সটে নিতে হবে প্যারাগ্রাফ, Ctrl+V। এবং এটা কোন ক্যাটাগরিতে থাকবে, এই পোস্টটা হচ্ছে দক্ষিণ আমেরিকা ক্যাটাগরি। পোস্টে নতুন একটা ক্যাটাগরি অ্যাড করব, অ্যাড নিউ ক্যাটাগরি। ট্যাগ আপাতত দিচ্ছি না, আমি কোনো ট্যাগ দিচ্ছি না, একটা ফিচার ইমেজ সেট করছি। আপলোড, সিলেক্ট ফাইল, সেট ফিচার ইমেজ। এবং আমি কোনো এক্সার্টও দিচ্ছি না এখানে, যা আছে তাই দিয়ে পাবলিশ করছি। তো এই যে পাবলিশ করার আগে এখানে বেশ কিছু ইমেজও যুক্ত হয়েছে। তো পাবলিশ করার আগে আমরা এখানে একটা লিঙ্ক তৈরি করব। লিঙ্ক হচ্ছে আমরা প্রথম আলো লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, যেমন এই যে এখানে লেখা আছে, এই যে পোস্টের ভিতরে আমরা এই প্রেসিডেন্ট নির্বাচনের এই প্রেসিডেন্ট শব্দটা কি লিঙ্ক বানাবো। এখানে লিঙ্ক বানানোর জন্য যে অপশনগুলো আছে, এই যে এটা হচ্ছে লিঙ্ক। ক্লিক করলেই মার্ক করে ধরে এখানে যদি আমরা এই প্রথম আলোর এই পোস্টের লিঙ্কটাকে দিয়ে দিতে চাই, এই যে লিঙ্ক বানাচ্ছি, Ctrl+V দিয়ে এখানে এন্টার করে দিয়ে লিঙ্ক তৈরি করে ফেললাম। এখানে নিলে এখন এটা এ ট্যাগের ভিতরে ঢুকে গেছে, এ ট্যাগ অ্যানকর ট্যাগ। হ্যাঁ, অ্যানকর ট্যাগের ভিতরে ঢুকে গেছে। এই যে পাবলিশ করে একটা লিঙ্ক তৈরি করলাম, এই লিঙ্কটা অ্যাটেম্পট টু নোটিফাই ব্লক লিঙ্ক ফ্রম দ্য পোস্টে যদি কেউ লিঙ্ক করে তাহলে অ্যাডমিনকে নোটিফাই করবে
এই যে এরকম কোনো লিঙ্ক যদি কেউ তৈরি করে, তারপরে অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম দ্য আদার ব্লক, আদার কোনো ব্লকে বা অন্য কোনো পোস্টে যদি এই যে প্রথম আলোর লিঙ্কটাকে আমরা কপি করে নিয়েও একটা ওয়েবসাইটে দাঁড় করালাম, এই জন্য প্রথম আলোতে লিঙ্কের নোটিফিকেশন যেতে পারে। অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট টু নিউ পোস্ট, যেমন এই যে লিঙ্ক বানিয়ে এটাকে পাবলিশ করেছি এবং এখানে আমরা ব্লগের ভিতরে দেখতে পাচ্ছি যে আমাদের এই পোস্টটা আসছে এখানে, এই যে পেরুতে ডান বামে লড়াই জিতবে কে। তো এখানে গেলেই আমরা এই প্রেসিডেন্ট, এখানে কোন শব্দটাকে করেছিলাম, প্রেসিডেন্টটাকে লিঙ্ক বানিয়েছিলাম, এখানে প্রেসিডেন্টে ক্লিক করলে আমাদের সেই লিঙ্কে নিয়ে যাওয়ার কথা। ওপেন ইন এ নিউ ট্যাব, আপডেট করলাম, নতুন একটা ট্যাবে ওপেন করবে আমাদের। এই পোস্টের ভিতরে যদি আমরা যাই, এখানে যে প্রেসিডেন্টের এখানে গেলে আমাদের মাউসটা কেমন একটা হয়ে যাচ্ছে, পয়েন্টার চিহ্ন হয়ে যাচ্ছে এবং এটা একটা লিঙ্ক। এই প্রেসিডেন্টে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়, আমাকে কিন্তু প্রথম আলোতে নিয়ে যাচ্ছে। এরকম লিঙ্ক আমরা আমাদের ওয়েবসাইটে বানাতে পারবো। এরকম লিঙ্ক তৈরি করবে এবং ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে, সাপোজ এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের এই পোস্টে যদি কেউ কমেন্ট করে, একটা কমেন্ট যদি কেউ করে, তাহলে আমাকে নোটিফিকেশন করবে, মানে অ্যাডমিন যিনি ওয়েবসাইটের অ্যাডমিনকে নোটিফিকেশন করবে। এটা হচ্ছে এটার অপশন। তারপর আদার কমেন্ট সেটিংস, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। কমেন্ট করার জন্য দেখেন এখানে কমেন্ট করার জন্য কি কোনো ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের প্রয়োজন পড়তেছে বা কোনো কিছু প্রয়োজন পড়তেছে না, যে কেউ চাইলে কি এখানে কমেন্ট করতে পারতেছে। এই যে পোস্ট কমেন্ট, একটা কমেন্ট হয়ে গেল, এই যে দেখুন কাননে একটা কমেন্ট করেছে, তো কোনো কিছু প্রয়োজন পড়তেছে না। এখানে কমেন্ট পড়বে কিনা, অবশ্যই পড়বে। এটা অ্যাডমিন যেহেতু আমি, এই জন্য পড়ছে না, কিন্তু যদি আমি এটার অ্যাডমিন না হয়ে এটার শুধুমাত্র নর্মাল সাবস্ক্রাইবার হই, তাহলে অবশ্যই এটা প্রয়োজন পড়বে। হ্যাঁ, তারপরে ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু দ্য কমেন্ট। যদি কেউ ওয়েবসাইটে কমেন্ট করতে চায়, অবশ্যই তাকে লগ ইন করতে হবে ওয়েবসাইটে। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন দ্য পোস্ট ওল্ডার দ্যান 14 days। তার মানে এখানে যে কমেন্ট করবে প্রত্যেকটা পোস্টে, এই যে প্রথম আলোর এই পোস্টেও কিন্তু অনেকে কমেন্ট করেছে, তাই না? তো এই কমেন্টগুলো কতদিন পর ভ্যানিশ হয়ে যাবে, আমাদের এই পোস্টের এই কমেন্টগুলো কতদিন পর ভ্যানিশ হয়ে যাবে? 15 দিন বা 14 দিন, আপনি এখান থেকে যা চান তাই এখানে সেট করে দিবেন। আমি চাই 10 দিন পরে প্রত্যেকটা পোস্ট মানে কমেন্টগুলো ওল্ডার পেজে চলে যাবে, আলাদা একটা পেজে চলে যাবে, আর শো করবে না। তারপর শো কমেন্ট কুকিজ অপশন ইন চেকবক্স অ্যালাউইং কমেন্ট অথর কুকিজ ইন দ্য সেট। আমরা সেট করবো কিনা, অবশ্যই সেট করবো। এনেবল থ্রেড রেস্ট কমেন্ট 5টি করে পোস্ট পার পেজে শো করবে, মানে কমেন্ট, অথবা এর চেয়ে চাইলে আরও বেশি 10টি কমেন্ট পার পেজে শো করবে, তারপরে নতুন পেজে চলে যাবে। ব্রেক কমেন্ট ইনটু পেজ উইথ 50টি ফুল পেজে 50টি কমেন্ট শো করবে, তারপরে নতুন পেজে চলে যাবে এবং কি লাস্টের পোস্ট যে কমেন্ট করবে তারটা সবার আগে দেখাবে। চাইলে এগুলো চেঞ্জ করা যাবে, ফার্স্টেরটা আগে দেখাবে, লাস্টেরটা ফার্স্টে দেখাবে, মানে ফার্স্ট ইন লাস্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এই টাইপের। পেজ ডিসপ্লে বাই ডিফল্ট কমেন্ট শুড বি ডিসপ্লেড উইথ ইন ওল্ডার। আবার ওল্ডার পেজে গিয়ে কি হবে, নিউয়ার পেজগুলো আগে দেখাবে। এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে ইমেল মি হোয়েনিভার এনিওয়ান পোস্ট এ কমেন্ট, যখন কেউ কমেন্ট করবে তখন অবশ্যই আমাকে ইমেল করবে। ওয়েবসাইটে যে অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে সেই ইমেল আসবে। এ কমেন্ট ইজ হেল্ড অন মডারেশন। মডারেশন হচ্ছে যে আপনার কমেন্টটা মডারেট করা যাবে, আমি দেখাবো মডারেট করে, প্রত্যেকটা পোস্টে মডারেট করে দেখাবো। এবং কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ, আমি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করব। যেমন একটা পোস্ট, একটা কমেন্ট একজন করলো, সাপোজ এই নিউজটা আমি অন্য একটা ব্রাউজারে ওপেন করি, যেহেতু আমি এই ব্রাউজারে লগ ইন করা আছি তাই এটা আসতেছে, কিন্তু অন্য ব্রাউজারে যেখানে লগ ইন করা নিয়েই আমি এখানে যদি এই পোস্টটাকে আমি দেখতে চাই,
এখানে আমি একটা কমেন্ট করার কোনো অপশন পাচ্ছি না। এই যে ইউ মাস্ট হ্যাভ লগ ইন ইনটু এ কমেন্ট করার জন্য কি লগ ইন করতে বলতেছে, দেখছেন আমাকে লগ ইন করতে বলতেছে যে তুমি লগ ইন করো, কিন্তু এখানে সেই অপশনটা আমি অ্যাড করে দিয়েছি। এই যে অবশ্যই লগ ইন করতে হবে, যে এখানে আমি অ্যাড করেছি, এই জন্য আসতেছে। যদি আমি এটাকে বন্ধ করে দিই, যে কমেন্ট এইটাকে যদি আমি অন করে রাখি, সেভ চেঞ্জ করে, localhost/KANON ব্লগ, যে কোনো একটা পোস্টে এটাতেই আমি একটা কমেন্ট করছি। দেখুন এখানে কোনো কমেন্ট করার অপশন নেই, এই যে কমেন্ট করার অপশন দেওয়া হয়েছে। কমেন্ট এখন করতে পারবো, নাম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিতে হবে, সেভ মি ইমেল অ্যাড্রেস অ্যান্ড ওয়েবসাইট নেক্সট টাইম কমেন্ট করার জন্য। তো এইরকম অপশান আমাদের আছে। তো আমি যে কমেন্টটা করব, যে পোস্ট ভালো না, ভালো পোস্ট, পোস্ট চাই বা খবর ভালো না দিলাম, নেম দিলাম ওয়াহিদুল, wahidul@gmail.com, ওয়েবসাইট হ্যাশলিং পোস্ট কমেন্ট, একটা কমেন্ট করলাম। এই কমেন্টটা এখন মডারেশনের জন্য আসছে, যে অপশনটা এখানে ছিল ম্যানুয়ালি অ্যাপ্রুভ হবে, আমি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করব এবং কমেন্ট অথর হিবি প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, এবং এ কমেন্ট হেল্ড ইন মডারেশন করব। সবগুলো অপশনকে আমি অন করেছি। এখন যদি আমি অ্যাডমিন অপশনে আসি, এই পোস্টের অ্যাডমিন অপশনে যদি যাই, আমি কমেন্ট দেখতে পাবো। এই যে কমেন্টে গেলে আমি দেখতে পাবো, এই যে দেখুন অ্যাপ্রুভের জন্য দাঁড়িয়ে আছে। ওয়াহিদুল নামে একজন ব্যক্তি একটা পোস্ট করেছে, অ্যাপ্রুভ চাচ্ছে, দেখছেন। তা নাহলে এটা পাবলিক হবে না। এটা কিন্তু পাবলিক হয়ে গেছে, এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে, আমাকে আনঅ্যাপ্রুভ করতে বলতেছে। কিন্তু এটা কিন্তু অ্যাপ্রুভের জন্য মডারেশন আসতেছে কেন? কারণ আমি বলে দিয়েছি এখানে এই যে কমেন্ট হোল্ড অন মডারেশন, মানে মডারেশনের জন্য অপেক্ষা করবা, ম্যানুয়ালি অ্যাপ্রুভ হবে এবং আমি মডারেট করব। তাহলে এখন এটাকে আমি এডিট করব। মডারেট মানে এডিট। পোস্ট ভালো নাটাকে কেটে দেব। এইরকম পোস্ট অনেক বেশি ভালো লাগলাম, পোস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, দেখুন পোস্ট অনেক ভালো, এরকম করে এটাকে আপডেট করলাম, আপডেট করে অ্যাপ্রুভ করে দিলাম। তার মানে কি এই কমেন্ট এখন সবাই দেখবে। তার মানে আমার ওয়েবসাইটের প্রথমে যখন ওয়েবসাইটটি চালু করবো আমরা, আমাদের ওয়েবসাইটে এরকম কেউ কি বাজে কোনো কমেন্ট যেন কেউ করতে না পারে, হ্যাঁ, এরকম একটা অপশন আমরা সেট করে দেবো। এই যে দেখুন পোস্ট অনেক ভালো, দেখছেন, এরকম করে আমরা পোস্ট মডারেট করতে পারবো। এরকম কমেন্ট অপশন হচ্ছে এটা। আর যেটা হচ্ছে এটা হচ্ছে এখানে যে কমেন্ট মডারেশন 2 বার করা যাবে, এবং এখানে কি কমেন্ট লেখা যাবে না, ডিসঅ্যালাউড কমেন্ট কি, কমেন্টে কি লেখা যাবে না, এমন কিছু ওয়ার্ড লেখা যাবে না, আমরা এগুলো লিখে দিব। যেমন আমাদের ওয়েবসাইট সম্পর্কে বাজে কোনো মন্তব্য কেউ করতে পারবে না, এমন কিছু মন্তব্য আমরা এখানে ডিফল্টভাবে করে রাখবো, যেন এগুলো না আসে। যেমন ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবো, আইপি অ্যাড্রেস দিয়ে রাখবো কিছু, যেন এগুলো আমাদের এখানে দিতে না পারে, হ্যাঁ, এই যে এরকম কিছু অপশন আমরা এখানে রাখবো। তারপর হচ্ছে অ্যাভাটার ডিসপ্লে হচ্ছে এই যে ছবি দেখা যাচ্ছে, পোস্টগুলো কে করেছে তাদের কোনো ছবি নেই, এই অ্যাভাটারটা কেমন হবে সেই অপশন এখান থেকে আমরা সেট করে দেবো। দেখেন যেমন এক্সপ্লোর করা আছে তেমন, যদি ব্ল্যাঙ্ক করে দেন বা এখান থেকে একটাকে চেঞ্জ করে দেন, দিয়ে যদি সেভ করে দেন, তাহলে দেখুন এখানে আসলে এটা চেঞ্জ হয়ে গেছে, এই ছবিগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যে এখন আর
দেখা যাচ্ছে না, কারণ কি আমি এখানে সেটা বন্ধ করে দিয়েছি, এই যে ব্ল্যাঙ্ক করে দিয়েছি, কিন্তু আমি এটাই চাই শো বাটার অল অডিয়েন্স সব জায়গায় শো করবে, দিয়ে সেভ চেঞ্জ করে দিলাম। এই ছিল আমাদের ডিসকাশনে। তারপর আছে মিডিয়াতে থাম্বনেল সাইজ, আমাদের যে ওয়েবসাইটের ইমেজগুলো আপলোড করব, এই ইমেজের 4টি সাইজ আছে, সরি 3টি সাইজ আছে, 3টি সাইজের ছবি আমাদের এখানে আপলোড হবে। একটা হচ্ছে থাম্বনেল সাইজ, একটা মিডিয়াম সাইজ, একটা হচ্ছে লার্জ সাইজ। থাম্বনেল সাইজের ইমেজগুলোর উইথ কেমন হবে? থাম্বনেল সাইজের ইমেজের উইথ হবে 150 পিক্সেল শো করবে এখানে। এখানে আমি এটাকে থাম্বনেলটাকে 300 করে দিলাম বা 200 করে দিলাম, হাইট হবে 200, উইথ হবে 200, ম্যাক্সিমামের হবে 400, মিডিয়াম সাইজে এটাও আমরা করে দিলাম 400, এবং লার্জ উইথ ম্যাক্সিমাম উইথ যেটা হবে সেটা হবে 1024 পিক্সেল উইথ 1024 পিক্সেল হাইট, এবং অর্গানাইজ মাই আপলোড ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেস ফোল্ডার। আমাদের এই যে ছবিগুলো আপলোড হয়েছে আমরা মিডিয়াতে গেলে দেখতে পাবো, এই যে মিডিয়াতে যে আমরা যে ছবিগুলো আপলোড করেছি সব ছবি আমরা এখানে দেখতে পাবো। এখানে এই ছবিগুলো মান্থলি, এই যে জুন 2021, তারপর জুলাই 2021, আগস্ট 2021, তারপর হচ্ছে এপ্রিল, মে, জুন, এইভাবে মান্থলি এবং ইয়ার বেস কি ফোল্ডার তৈরি হবে। আমরা এভাবেও ছবিগুলোকে আলাদা করতে পারবো। এই অপশনটাই মূলত এখানে আছে সেটিংসের মিডিয়াতে। এটা শো করবে, অর্গানাইজ করবে, অবশ্যই করবে। তারপর হচ্ছে পারমালিঙ্ক হচ্ছে কমন সেটিং। এখানে আমরা যেটা করব, আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের যে লিঙ্ক থাকে, যেমন প্রত্যেকটা পোস্টের একটা করে লিঙ্ক আছে, প্রত্যেকটা পোস্টের লিঙ্ক আছে, কমেন্টের লিঙ্ক আছে, প্রত্যেকটা এর লিঙ্ক আছে। এই লিঙ্কটাকে সবসময় আমরা পোস্ট নেম করবো। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি কি লিঙ্ক। সবসময় আমরা কোনটা রাখবো? পোস্ট নেমটাকে সিলেক্ট করে রাখবো। এখান থেকে ক্যাটাগরি বেজে কিছু দিব না, ট্যাগ বেজে কিছু দিব না, জাস্ট পারমালিঙ্কটাকে আমরা ওয়েবসাইটের শুরুতেই কি করে নেব, সেটিংসটাকে যখন সেট করব তখন এখান থেকে আমরা পোস্ট নেমটাকে সেট করে নেব। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। তারপর আছে আমাদের প্রাইভেসিতে আমাদের তেমন কোনো শর্ত নেই। এখানে প্রাইভেসি পলিসি নামে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে পেজ থাকে, সেই পেজটাকে আমরা প্রাইভেসি পলিসি নামে পেজ তৈরি করব, এবং যদি সেটা না থাকে তাহলে নতুন করে ক্রিয়েট করব, আর যদি থাকে তাহলে যেটা থাকবে সেটাকে আমরা কি করে নেব, প্রাইভেসি পলিসি নামে অ্যাড করে নেব ওয়েবসাইটে। এই হচ্ছে আমাদের টোটাল সেটিংসটা। এখান থেকে আমাদের সেটিংসের ভিতরে আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের নেই, যদি থাকে তাহলে আমাকে করতে পারেন। তারপরে আসবো আমরা নতুন আরেকটি অপশনে। এখানে আমরা পোস্ট দেখেছি, এখন আমরা মিডিয়াতেও দেখতে পারি মিডিয়াতে কি কি আছে। মিডিয়াতে আমাদের যত ছবিগুলো শো করবে, মিডিয়াতে কি কি আইটেম থাকবে। মিডিয়াতে থাকবে হচ্ছে ইমেজ থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, ডকুমেন্ট থাকবে, স্প্রেডশিট থাকবে, আর্কাইভ থাকবে, আনঅ্যাটাচড ফাইল থাকবে, মাইন থাকবে। প্রত্যেকটা ফাইল নিয়ে আমরা কাজ করব এবং আমরা দেখব এগুলো, এবং এটা এইভাবে আপনি এইভাবে দেখতে পারবেন, ভিউ করতে পারবেন, অথবা এইভাবেও ভিউ করতে পারেন। দুইভাবে ভিউ করা যায়। এটা দুইটা অপশন, একটা হচ্ছে গ্রিড সিস্টেম, একটা হচ্ছে লিস্ট সিস্টেম। আর এটা হচ্ছে ডেট, কোন মাসে কোন ছবিগুলো আপলোড হয়েছে, আর এখান থেকে সিলেক্ট করে এখানে বাল্ক সিলেক্টেড করা যাবে, ডিলেট, এদের প্রত্যেকটাকে সিলেক্ট করে এখান থেকে পার্মানেন্টলি ডিলেট করে দেওয়া যাবে। এটা হচ্ছে এই বাল্ক সিলেক্টেড, এটা বোঝায়, এবং সার্চ করা যাবে ছবির নাম লিখে। এভাবে হচ্ছে আপনার মিডিয়াতে এগুলো। আর অ্যাড নিউ হচ্ছে নতুন আপনি অ্যাড করতে পারবেন একসাথে। এখানে ড্রপ ডাউন করে, ড্রপ ডাউন বলতে বোঝায় হচ্ছে এমন, এই যে একটা ছবিকে ধরে নিয়ে এইভাবে এখানে ছেড়ে দেওয়া, এটাকে ড্রপ ডাউন বলা হয়। যেমন এই যে ছবিটাকে এখানে নিয়ে আমি ছেড়ে দিতে পারবো, এই যে ছেড়ে দিলাম, ছবিটা আপলোড হয়ে গেল, এটাকে বলা হয় ড্রপ ডাউন। আপলোড হয়ে গেছে। মিডিয়াতে গেলে আমরা দেখতে পাবো, আবার লাইব্রেরিতে গেলে দেখতে পাবো এই ছবিটা দুইটা হয়ে গেছে, এই যে দেখছেন, জাস্ট ছেড়ে দাও, এটা হচ্ছে ড্রপ ডাউন। তারপরে গতকালকে আমরা পেজ দেখেছিলাম, আজকেও আবার যাচ্ছি পেজে। তো গতকালকে আমরা অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট আস, হোম, প্রাইভেসি পলিসি ড্রাফটে আছে,
তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের আপাতত দরকার নেই। আমরা এটাকেও ট্রাস্ট ফেলে দিচ্ছি, রিসাইকেল বিনে ফেলে দিচ্ছি। ট্রাস্ট মানে বোঝায় হচ্ছে রিসাইকেল বিন। এই যে দেখেন, এই যে রিসাইকেল বিনে জমা হচ্ছে, কম্পিউটারে রিসাইকেল বিনের মতো। হ্যাঁ, এরকম পেজ তৈরি করব। পেজ এবং পোস্টের ভিতরে কিন্তু বিরাট তফাৎ। পেজ হচ্ছে এক জিনিস, পোস্ট হচ্ছে আরেক জিনিস। পেজ হচ্ছে কি, প্রত্যেকটা ওয়েবসাইটের এই যে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা মানে আলাদা আলাদা ক্যাটাগরি পেজের ভিতরে কন্টেন্ট দিব কেমনে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেজের ভিতরে কন্টেন্ট দেব কিভাবে? পেজের ভিতরে কন্টেন্ট দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে পেজ বিল্ডার থাকবে। পেজ বিল্ডার প্লাগইন থাকতে পারে, অথবা থিমের ভিতরে পেজ বিল্ডার থাকতে পারে। এর জন্য আমাদেরকে প্রিমিয়াম থিম ব্যবহার করতে হবে। কি করতে হবে? প্রিমিয়াম থিম। এবং প্রিমিয়াম থিম কি ক্রয় করতে হয়। এক একটা থিমের মূল্য হচ্ছে $49, $50, $59, $70। তারপরে প্রিমিয়াম পেজ বিল্ডার প্লাগইনস পাওয়া যায়। এক একটা প্লাগইনসের মূল্য হচ্ছে $40, $60, $70। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোথায় পাবো, তাই না? আমরা কিভাবে করব? আমি আপনাদেরকে পেজ বিল্ডার প্লাগইনস দিব, থিম দিব, প্রিমিয়াম থিম দিব, কাজ শেখার জন্য। কারণ না শিখলে কাজ করব কিভাবে, তাই না? আমাদের কোর্সটাই তো হচ্ছে শেখার কোর্স। আমি শিখাবো এবং শেখানোর ব্যবস্থাও করব, এবং ব্যবস্থা ইনশাল্লাহ করাই আছে। আমরা সামনে আসতেছি, আস্তে আস্তে আসতেছি সেই অপশনগুলোতে। আমরা পেজ বিল্ড আপ করবো কীভাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা আমাদের হোম পেজটাকে সাজাতে চাই, হোম পেজটা আমরা ডিজাইন করতে চাই। হোম পেজে ছবি থাকবে, হোম পেজে স্লাইডার থাকবে, হোম পেজে ইমেজ থাকবে, হোম পেজে বিভিন্ন রকম অপশন থাকবে, বিভিন্ন লেখা থাকবে, কন্টেন্ট থাকবে। এগুলো কীভাবে করব, তাই না? অ্যাবাউট আস পেজটাতে আমরা আমাদের টিম মেম্বার বানাবো। অ্যাবাউট আসে আমাদের লেখা থাকবে এখানে আওয়ার টিম, আমাদের টিম মেম্বারগুলো থাকবে। কন্ট্যাক্ট আছে, একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, যেখানে কন্ট্যাক্ট ফর্মে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের সাথে যারা ভিজিটর্স আছে তারা যোগাযোগ করবে আমাদের সাথে। এরকম কন্ট্যাক্ট ফর্ম থাকবে, তাই না? কন্ট্যাক্ট ফর্ম আমরা কীভাবে বানাবো ওয়েবসাইটে, এটাই আমাদের প্রশ্ন আসলে। তো আমরা এখানে যদি নতুন আরও একটি পেজ তৈরি করতে চাই, সাপোজ আওয়ার টিম নামে আমরা একটা পেজ তৈরি করি। আওয়ার টিম, TEAM, আওয়ার টিম নামে একটা পেজ বানাচ্ছি। আরেকটা পেজ যদি তৈরি করি, এই যে দেখেন আওয়ার টিম চলে আসছে। আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরি, তাহলে নতুন ট্যাব ওপেন হবে। আওয়ার টিম করলাম। তারপর হচ্ছে প্রাইস টেবিল বানাই একটা, প্রাইস টেবিল নামেও আমাদের একটা পেজ আমরা বানাচ্ছি। তো এরকম বেশ কিছু পেজ আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এবং অবশ্যই সেগুলো কি এখানে শো করবে না, এখানে আসবে না, কারণ এগুলোকে কি আমরা মেনুতে অ্যাড করিনি, মেনু আইটেমে অ্যাড করিনি, খাবার টেবিলে সাজাইনি। এটার জন্য আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। তো চলুন, এভাবে এখানে আমাদের 7টি পেজ আছে। পাবলিশ করা আছে কয়টি? 6টি। বাকিগুলো কি 2টি আছে ড্রাফটে, এইরকম করে আছে। তো এই যে পেজগুলো আছে, এই পেজগুলোকে আমরা ডিজাইন করবো, একটু পরে আসতেছি সেখানে। পেজের পরে আসি, আমরা একটু কমেন্টে যাই। কমেন্টটা তো আমরা একটু আগে দেখাইলাম যে টোটাল কমেন্ট আছে 3টি। একটা আছে মাইনে পরে আছে, সেটা হচ্ছে এই যে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়েছে। পেন্ডিংয়ে একটাও নাই, অ্যাপ্রুভই 3টা আছে, স্প্যামে একটাও নাই। এবং অলওয়েজ যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাবো কে আমাদের পোস্টের ভিতরে কমেন্ট করেছে, কি কমেন্ট করেছে, কোন পোস্টের ভিতরে কমেন্ট করেছে, কত তারিখে করেছে, এবং পেন্ডিং কয়টা আছে, অ্যাপ্রুভ কয়টা আছে, এই হিসাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে তেমন কিছু নেই। আর যে বিষয়টা আছে মূলত এখানে অ্যাপিয়ারেন্সে আছে থিম, কাস্টমাইজ, উইডগেটস, মেনু, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। এটাতে আমরা একটু পরে যাব। প্লাগইনসটাতেও আমরা আসবো। তার আগে ইউজারে আসি, ইউজার এবং টুলসে আগে যাই। টুলসে কী থাকবে? টুলসে কিছু বিষয় থাকতে পারে, হ্যাঁ, যেমন ক্যাটাগরি ট্যাগ কনভার্টার টুলস আছে, বেশ কিছু টুলস আমাদের আছে। আমাদের ওয়েবসাইটে আমরা পোস্ট ইম্পোর্ট করব, আমাদের একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে পেজ পোস্ট ট্রান্সফার করব, এরকম কিছু অপশন এখানে থাকতে পারবে।
এক্সপোর্ট করতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে পারবো, আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পোস্টটাকে ডাউনলোড করে নিতে পারবো, অল পোস্টের ডাউনলোড করা যাবে, ডাউনলোড একটা ফাইল তৈরি হবে, দেখুন এই যে ডাউনলোড করা যায়, একটা ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে, এক্সএমএল ডকুমেন্ট টাইপ, এটাকে এক্সপোর্ট বলা হয়, এক্সপোর্ট হয়ে যাবে। আবার এই একই ফাইল আরেকটা ওয়েবসাইটে ইম্পোর্ট করে নিতে পারবো আমরা, এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট বলে। তারপর আসছে আমাদের সাইট হেলথ, আমাদের ওয়েবসাইটে হেলথটা কেমন আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তারপর আছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, পার্সোনাল ডাটা যেমন আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন থাকবে, এডিটর থাকবে, এগুলোর পার্সোনাল ডাটা আমরা ডাউনলোড করতে পারবো, এখান থেকে ইরেজ করতে পারবো। এই ছিল টুলসের ভিতরে। আর ইউজার হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন থাকবে কয়জন, এই যে দেখুন এখানে সাবস্ক্রাইবার কয়জন আছে, কন্ট্রিবিউটর থাকবে, অথর থাকবে, এডিটর থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, ওয়েবসাইটে এমন থাকে। এখন একটা আছে নাম হচ্ছে কানন, তার ডেজিগনেশন কি, তার রুল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, উনি পোস্ট করেছে 7টি। আপনাদের ওয়েবসাইটের এই অ্যাডমিনটা, এটা এই অপশনটা বোঝার আগে আমরা যেটা বুঝতে হবে আরেকটু আগে, সেটা হচ্ছে আমাদের সবারই তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? ফেসবুক অ্যাকাউন্ট আছে না? জি স্যার। ফেসবুক পেজ আছে কার কার, বা আমরা ফেসবুক পেজ সম্পর্কে কতজন জানি? আমার এই ক্লাসে যারা আছি তাদের আমার একটা পেজ আছে। ফেসবুক পেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে কি আমাদের? জি স্যার আছে। ফেসবুক পেজে কি থাকে? ফেসবুক পেজে একজন অ্যাডমিন থাকে, 2-3 জন অ্যাডমিন কিন্তু থাকতে পারে, থাকে না? একজন এডিটর থাকতে পারে, জি স্যার থাকে। এডিটর থাকে না ফেসবুকে, যিনি কি প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করবে। তারপরে অ্যাডমিন থাকবে, তারপরে হচ্ছে কন্ট্রিবিউটর থাকতে পারে বা মডারেটর থাকতে পারে পেজে, তাই না? ঠিক আমাদের ওয়েবসাইটে যেমন, আমাদের এই ওয়েবসাইটে আমি একা যদি মালিক হই, আমার একার দ্বারা কি আমার এই একটা ওয়েবসাইট পরিচালনা করা সম্ভব? একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট পরিচালনা করা সম্ভব একজন ব্যক্তির দ্বারা? কখনোই সম্ভব না। সেই ওয়েবসাইটে কি আরও নতুন কিছু কি মেম্বার লাগবে, যেমন কন্ট্রিবিউটর লাগবে, অথর লাগবে, এডিটর লাগবে, এগুলো আমরা নিয়োগ করব। তো চলুন আমরা অ্যাড নিউতে ক্লিক করে ট্যাব কন্ট্রোল প্রেস করে নতুন একটা এডিটর অ্যাড করি। যেমন আমি নাম দিই, এখানে আমি এটা নাম দিলাম আল আমিন, আল আমিন এই নামটা দিলাম। ইউজার নেমে কি হলো? আল আমিন। ইমেল অ্যাড্রেসে দিলাম আল আমিন @gmail.com। ফার্স্ট নেম আল, লাস্ট নেম আমিন। ওয়েবসাইট একটা লিঙ্ক দিলাম যদি থাকে, ল্যাঙ্গুয়েজ ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকুক। একটা পাসওয়ার্ড তৈরি করব, আল আমিন @123, কনফার্ম পাসওয়ার্ড। তার রুল হবে এডিটর, দে অ্যাড নিউ ইউজার, একজন এডিটর আমরা নতুন নিয়োগ করলাম, তার নাম কি? আল আমিন। এখন আমরা এই নামে ঢুকবো ওয়েবসাইটে। তো প্রথম আলোতে যাই, অন্য একটা ব্রাউজারে ওপেন করি, localhost/canon/wp অ্যাডমিনে যেতে হবে, তাই না? wp admin, অ্যাডমিনে আমি এডিটর রোল হিসেবে ঢুকতেছি, আল আমিন, আল আমিন @123, রিমেম্বার মি, লগ ইন, ডোন্ট বি সিক। দেখুন তো, যখন আমরা এডিটরে প্রবেশ করলাম, এডিটরের লগ ইন করলাম, তখন আমাদের ওয়েবসাইটটা এই ড্যাশবোর্ডটা কেমন দেখাচ্ছে? ক্ষমতা কমে গেছে না? দেখুন তো, এই হচ্ছে আমি অ্যাডমিন হিসেবে আমার ড্যাশবোর্ড। অ্যাডমিন হিসেবে আমি ড্যাশবোর্ডে আসলে কত কিছু দেখতে পাচ্ছি। দেখুন কি কি আছে এখানে: পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার, টুলস, সেটিংস কি নাই, সবগুলো অপশন আছে। বাট যখন আমি এই এডিটর রুলসে, আমি কি আলামিনটাকে কি, আলামিন কি এডিটর বানিয়েছি না? দেখুন তো, আলামিন কি এডিটর, তার রোল কি এডিটর।
এডিটর হিসেবে যখন আমি আল আমিন নামে এসেছি তখন কি কি আছে, পোস্ট আছে, মিডিয়া পেজেস, সেটিংস আছে, অ্যাপিয়ারেন্স আছে, প্লাগইনস আছে, আছে এই অপশনগুলো। এই অপশনগুলো কি, এই ক্ষমতাগুলো কি একজন এডিটরকে দেওয়া হয় নাই। এই ক্ষমতাগুলো কাকে দেওয়া হয়নি? একজন এডিটরকে দেওয়া হয়নি। একজন এডিটরকে এই পারমিশনগুলো দেওয়া হয়নি। সেটা ফেরত দিবা। দেরি আছে, পরে যাও। এক মিনিট। তাহলে এই একইভাবে আমরা যদি এখানে যেমন দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন যুক্ত হওয়া কম হয়ে গেছে, বা এরকম আমরা যদি প্রত্যেককে মানে আরেকটা অথর নিয়োগ করি তাহলে অথরের ক্ষমতা কি হবে, অথরের ক্ষমতাও আমরা দেখতে পাবো। অথর নামে এখানে কেউ নেই, এই জন্য এটা আসছে না। হ্যাঁ, অথরে কেউ নাই। আমরা অথর বানাবো, আবার নতুন একটা অ্যাড নিয়োগ করে একটা অথর বানাবো, তারপরে হচ্ছে আমরা একটা কন্ট্রিবিউটর বানাবো এবং সাবস্ক্রাইবার বানাবো, এবং বানিয়ে আমরা চেক করব। এটা আপনাদের কাজ, আপনারা করে নেবেন। আমি তো একটা এডিটর বানিয়ে দেখালাম, আপনি অথর, কন্ট্রিবিউটর এবং সাবস্ক্রাইবার বানিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, চেক করবেন যে অথরের কী কী ক্ষমতা থাকে, কন্ট্রিবিউটরের কী কী ক্ষমতা থাকে এবং সাবস্ক্রাইবারের কী কী ক্ষমতা থাকে। এবং এটা অবশ্যই দেখবেন, কারণ এটার কাজ সামনে আসে। হ্যাঁ, এটার আরও অনেক অপশন আমাদের সামনে যুক্ত হবে, এবং আমি যদি সবগুলো অপশনই একটা একটা করে দেখাতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, এত সময় আমাদের হাতে নাই। হ্যাঁ, আমাদেরকে খুব দ্রুত আগাতে হবে। তো তাই আমি একটা দেখিয়ে দিলাম, অ্যাডমিনিস্ট্রেটর এবং এডিটর, এই দুইটা দেখাচ্ছি। অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, এই তিনটা আমরা নিজেরা চেক করব বাসায়। ওকে, পারবো না? পারবো? অবশ্যই পারবো, এটা তেমন কোনো কঠিন কাজ না। ওকে, এই হচ্ছে, এটাকে কেটে দিলাম। এরপরে আমরা আসতেছি আমাদের অ্যাপিয়ারেন্সে চলে আসি শুরুতেই। অ্যাপিয়ারেন্সের এখানে আমাদের আছে হচ্ছে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় একটু দেখে আসি। অল পেজেসে আমাদের এখানে এই যে হোম পেজটা আছে, বা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট পেজ এডিটর থাকে, একটা ডিফল্ট কি পেজ এডিটর থাকে। যেমন আমরা যদি আমাদের এই পেজটাকে একটু সাজাতে চাই, একটু সিম্পল করে, দেখুন লুট ফাইল, একটু আমি দেখাচ্ছি জাস্ট। একটা ইমেজ নিচ্ছি জাস্ট। আপডেট। এবার যদি আমরা একটু হোমে আসি তাহলে দেখুন একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই যে একটা ফিচার্ড ইমেজ যুক্ত হয়েছে এখানে। এই পেজটাকে এডিট করার জন্য এখানে আমাদের কিন্তু একটা অপশন আছে, একটা পেজ এডিটর ডিফল্টভাবে থাকে, এটাকে বলা হয় গুটেনবার্গ পেজ এডিটর। তো এটা দিয়ে আসলে খুব একটা সুন্দর পেজ এডিট করা যায় না। যেমন এখানে যদি আমরা একটা হেডিং নিই, ক্লিক করে নিলাম, ক্লিক করে এখানে আমরা দিয়ে দিলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট।
ওয়েবসাইট, এই লেখাটা আমি লিখলাম, লিখে আপডেট করলাম। আমাদের এই ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাবো এই যে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। তারপরে এটার নিচে আর একটা ইমেজকে যদি আমি অ্যাড করতে চাই, এখান থেকে আমরা একটা ইমেজ নিতে পারবো অথবা ইমেজ গ্যালারি বানাতে পারবো। সাপোজ ইমেজ গ্যালারি অ্যাড করি, একসাথে এখান থেকে আমরা মিডিয়া লাইব্রেরি থেকে সিলেক্ট করি, যেহেতু মিডিয়া লাইব্রেরিতে আমাদের বেশ কিছু ছবি আছে। একসাথে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করেছি, বেশ কিছু ইমেজ নিয়েছি এবং ইনসার্ট গ্যালারিতে অ্যাড করলাম। দিয়ে যদি আমরা এটাকেও আপডেট করে দিই, আমাদের পেজে আসলে আমরা পাবো, আমাদের হোম পেজে আসলে এখন এটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই দেখুন যে হোম পেজে গ্যালারি অ্যাড হয়েছে, দেখছেন? এইভাবেও কি পেজ এডিট করা যায়। এটা হচ্ছে ডিফল্ট গুটেনবার্গ পেজ এডিটর বলা হয় এই পেজ এডিটরটাকে। তো আমরা আসলে এই পেজ এডিটর ব্যবহার করব না, আমরা প্রিমিয়ামটাই শিখব। তবে প্রাথমিকভাবে আমি জাস্ট একটু দেখালাম যে এইভাবে আমরা একটা পেজ এডিট করতে পারি। জাস্ট সিম্পল করে একটু দেখিয়ে দিলাম আপনাদের। এবং আমরা একটু অ্যাপিয়ারেন্সের থিমসে যাব সবার পরে, তার আগে একটু কাস্টমাইজে আসব। কাস্টমাইজে আসার আগে একটু উইডগেটসের কাস্টমাইজটাই দেখে আসি। মেনু তো দেখেছি আমরা, মেনু আমরা দেখেছি এখানে যে আমাদের ওয়েবসাইটে মেনু থাকবে, মেনুতে মেনু আইটেম থাকবে এবং এখানে দুইটা মেনু অ্যাড করা যাবে শুরুতেই। একটা হচ্ছে মেইন মেনু, একটা হচ্ছে সেকেন্ডারি মেনু। প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে একটা সেকেন্ডারি মেনু। যেমন আমরা যদি একটা নতুন আর একটা মেনু বানাই, ক্রিয়েট নিউ মেনু, এটার নাম দিলাম SEC সেকেন্ড মেনু, ক্রিয়েট মেনু। এখানে আমরা আইটেম অ্যাড করছি, হোমটাকেও করছি, আওয়ার টিম, প্রাইস টেবিল, এই দুইটা অ্যাড আইটেম তিনটাই দিলাম এবং এটাকে আমি সেকেন্ডারি মেনুতে সেট করছি। সেভ মেনু দিলে কি হবে একটু দেখুন, আমাদের এখানে আরও একটা মেনু আসবে। এই যে দেখছেন হোম, নিচে এটাকে সেকেন্ডারি মেনু বলা হয়। হোম, আওয়ার টিম, প্রাইস টেবিল, এটা আরেকটা মেনু। তো এরকম অপশন আসছে। এখন দুইটা মেনুই আমরা এখান থেকে দেখতে পাবো। একটা হচ্ছে মেইন মেনু বা প্রাইমারি মেনু সিলেক্ট করে এখান থেকে তাকে সেট করা যাবে। এখানে কি কি অ্যাড করা যাবে দেখুন, এখানে পোস্টও অ্যাড করা যাবে, পোস্টগুলোকে মেনুতে অ্যাড করা যাবে। আমরা পোস্টগুলোকে করবো না, আমরা করতে পারবো কাস্টম লিঙ্ক। যেমন আমরা এখানে অ্যাড করব, মেইন মেনুতে অ্যাড করব হচ্ছে কাস্টম লিঙ্কে, এখানে দিয়ে দিলাম হ্যাশ, এখানে দিয়ে দেন হচ্ছে ফেসবুক নামে একটা অ্যাড করলাম। আর একটা আইটেম দিলাম, লিঙ্ক দিলাম হচ্ছে হ্যাশ, এখানে দেন TW টুইটার বানাটা ভুল হলো, আচ্ছা যাই হোক, লিঙ্কডইন, এরকম কিছু লিঙ্ক অ্যাড করা যাবে। হ্যাঁ, তো এদেরকে আপনি যেটা করবেন কন্টাক্টসের আন্ডারে দেন। দেখুন এই যে একটু চাপ দিয়ে ধরে এইভাবে এদের আন্ডারে দিয়ে আপনি কী করতে পারবেন, মেনু আইটেম বানাতে পারবেন। সেভ মেনু আমি তার আন্ডারে নিলাম, নিয়ে করলাম। এবং এখন যদি এখানে রিলোড করি, তাহলে এই কন্টাক্টসে এখন হোভার করলে দেখবেন আরও দুইটা অপশন আসে, দেখতে পাচ্ছেন? হোভার করলেই কি হয়, আরেকটা মেনু আসে, মেনু আইটেমগুলো আসে। তো এইভাবে আমরা মেনু আইটেম বৃদ্ধি করতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে এটা দেখাচ্ছে এখানে। এবং এটাখানে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করা যায়। যেমন লকডাউন, রাজধানী, হলিউড, এই ক্যাটাগরিকে কি আমরা এখানে আমাদের পোস্টের ভিতরে অ্যাড করতে পারবো, ঠিক প্রথম আলোর মতো। প্রথম আলোতে কি, যেমন এই যে একটু প্রথম আলোতে আবার যাই, এই যে দেখতে পাচ্ছি এই যে সংবাদ, সর্বশেষ, বিশেষ সংবাদ, রাজনীতি, এরা কি ক্যাটাগরিটাকে কি তারা মেনুতে অ্যাড করে দিয়েছে। এবং এখানে একটা মেনু আছে, এই যে দেখুন এখানে ক্লিক করার পর আসে। এটা হচ্ছে তাদের এই ডিজাইনটা তারা করেছে ডিফল্টভাবে, এটা ডেভেলপমেন্ট করে করা, তাই এরকম করে আসছে। তো আমরাও করব, আমরাও দেখবো এরকমভাবে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। এরকম ক্যাটাগরি আমরা শো করাতে পারবো যদি আমরা চাই যে ক্যাটাগরিগুলোকে চেক করে অ্যাড টু মেনুতে অ্যাড করে নিব, অ্যাড করতে পারবো। বাট আমি এই মুহূর্তে করছি না। আর এখানে যেটা আছে যে লোকেশন অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস, ওই যে আমরা নতুন যে কয়টা পেজ বানিয়েছিলাম
এই পেজগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের এখানে অ্যাড হয়নি, এখানে কি অ্যাড হয়নি, বাট আমরা যদি এখানে অ্যাড চেক করে দিতাম যে অটোমেটিক্যালি এডিট নিউ টপ লেভেল পেজেস, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, একাই অ্যাড হয়ে যাবে। অ্যাড না করে দিলেও কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে দেখবেন যে সবাই চলে আসবে। কিন্তু এখন তো আমরা তৈরি করি নাই যেহেতু, তাই এটাকে অটোমেটিক্যালি অ্যাড করবো না, আমরা আমাদের মতো করেই অ্যাড করব, নিজেদের মতো করে। তো আমরা মেনুতে আসলে পেলাম কি, মেনুতে আমরা এগুলো পেলাম, এবং আমাদের ওয়েবসাইটে মেনু লোকেশন, এখানে মেইন লোকেশন কোন ওয়েবসাইটে, প্রাইমারি মেনু এবং সেকেন্ডারি মেনু, দুইটি মেনুর অপশন আছে। প্রাইমারি মেনু হিসেবে শো করতেছে মেইন মেনু, এবং সেকেন্ডারি মেনু হিসেবে সেকেন্ডারি মেনুটা শো করতেছে, তার অপশনটা এখানে আছে। আর যদি মেনু এডিট করতে চান তাহলে এখানে আসবো, এখান থেকে আমরা কি প্রত্যেকটা মেনুকে সিলেক্ট করতে পারবো, এখান থেকে সেকেন্ডারি মেনুটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে এডিট করতে পারবো। আর যদি বলি যে না আমরা মেন মেনুটাকে সিলেক্ট করবো, তাহলে এটাকেও এডিট করতে পারবো। এবং নতুন করে যদি একটা মেনু তৈরি করতে চাই তাহলে ওই যে অর ক্রিয়েট এ নিউ মেনু, এখানে ক্লিক করলে কি আরেকটা মেনু তৈরি করার অপশন আমাদেরকে দেখাবে। ওকে, এ ছিল আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে উইডগেটস আছে একটা। উইডগেটস বলতে যেটা বোঝাচ্ছে, এই যে দেখুন সবার নিচে একটা সার্চ অপশন আছে, একটা রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্ট আছে। এই যে অপশনটা প্রত্যেকটা পেজে আসে, যে পেজেই আমরা যাই না কেন, আওয়ার টিমে গেলেও আসে, এই যে দেখেন আসে, প্রাইস টেবিলে গেলেও আসে, আমরা যে পেজেই যাচ্ছি এখানে এই নিচে এগুলো আসতেছে। এবং আমরা যদি ব্লগের পোস্টে যাচ্ছি, পোস্টে গেলে কিন্তু আমাদের এটাও আসতেছে, দেখুন সবার নিচে এই যে দেখুন এই আসে। এই যে তিনটা অপশন আসতেছে, সার্চ, রিসেন্ট পোস্ট এবং এই রিসেন্ট কমেন্ট, এগুলোকে উইডগেটস বলা হয়। উইডগেটসে গেলে আমরা দেখতে পাবো এই যে দেখেন ফুটার এরিয়াতে তিনটা অপশন আছে, একটা হচ্ছে সার্চ, একটা রিসেন্ট পোস্ট, একটা রিসেন্ট কমেন্ট। আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। এখন যদি এখানে রিলোড করেন দেখেন এটা নাই, দেখেন চলে গেছে, আছে। এখন আমি যেই পেজে যাই না কেন, অ্যাবাউট আসে গেলে কি নাই, দেখুন নাই, চলে গেছে। হোমে গেলেও নাই, চলে গেছে। আর যদি আনতে চাই সাপোজ, তাহলে কীভাবে নিয়ে আসবো, সাপোজ আমি ক্যালেন্ডার আনতে চাই, ক্যালেন্ডার চলে আসলো। তারপরে আমি চাই যে রিসেন্ট পোস্টগুলো আসুক, কোথায় এটাকে ধরবো, ক্যাটাগরি, ক্যালেন্ডার, ইমেজ, নেভিগেশন মেনু, রিসেন্ট কমেন্টটাকেও আমি আনতে চাই, এটাকে এখানে রেখে দিলাম, রিসেন্ট পোস্টটাকেও ধরে এখানে দিয়ে দিলাম, আমি দিলাম। এবার যদি এখানে আসেন, এসে রিলোড করেন, এখন দেখেন চলে আসছে যে ক্যালেন্ডার, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট আসছে। যদি আপনি আরও দেন, যদি বলেন যে আরেকটা দেন, সার্চ অপশনটাকেও দেন, কয়টা শো করবে এটাও এখানে দেখাবে। কমেন্ট শো করবে 5টা, পেজ শো করবে, রিসেন্ট পোস্ট শো করবে 5টা। এবং আপনি চাইলে এখানে এই যে রিসেন্ট কমেন্ট, রিসেন্ট পোস্ট এগুলোকে চেঞ্জ করতে পারবেন, টাইটেল দিতে পারবেন এখানে আওয়ার লেটেস্ট লেটেস্ট পোস্ট, ডিসপ্লে পোস্ট ডেট সহ। দেখুন এখন এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন আওয়ার লেটেস্ট পোস্ট, তারিখটা সহ কি সব ডিটেলসে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম অপশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং যদি বলেন যে এখানে আপনি আরও কিছু নিয়ে আসবেন, সার্চটাকেও নিয়ে আসবেন, সার্চটাকেও এখানে আনতে চান, এসে গেছে, রিলোড করেন, এই যে দেখেন সার্চটাও চলে আসছে। এতটুকু বুঝতে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কি? কোনো সমস্যা নেই। তারপরে আসে ব্যাকগ্রাউন্ডে আসলে যেটা আসবে আমাদের এই ওয়েবসাইটে, ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেখা যাচ্ছে, এই কালারটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের শুরুতে ইমেজের অপশন থাকে, যেমন আপনি যদি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাকে সেট করেন, দেখুন তো ব্যাকগ্রাউন্ডে ইমেজটা কিন্তু চলে এসেছে, এটা বোঝা যাচ্ছে। ডিফল্ট ফিট টু স্ক্রিন পাবলিশ করলে আপনি দেখতে পাবেন, দেখুন তো
ব্যাকগ্রাউন্ডে ফিক্সড হয়ে আছে না ইমেজটা? ব্লগে যান, দেখুন ব্লগেও কি ফিক্সড হয়ে আছে ইমেজটা। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। বাট আমরা যেটা করব, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবো না, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার ব্যবহার করব। কালার, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড এডিটর থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করা যাবে। এই যে দেখছেন, আমরা চেঞ্জ করতে পারবো। পাবলিশড, তো কালারটা চেঞ্জ হয়ে গেছে না? ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। জি, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে। তো এইভাবে অ্যাড করব আমরা। আর একটু বেগে আসতেছি, এটার সুন্দর একটা কাস্টমাইজেশনে গেলে আমরা এটা দেখতে পাবো। তো ওয়েবসাইটে আমাদের যে বিষয়টা হচ্ছে যে একই জিনিস বিভিন্ন জায়গায় আছে। একই জিনিস কি বিভিন্ন জায়গায় আছে। যেমন আমাদের ওয়েবসাইটের এই যে সেটিংসের ভিতরে যে রিডিংসের ভিতরে কিছু জিনিস পেয়েছিলাম, পারমালিঙ্ক পেয়েছিলাম, এরকম বেশ কিছু অপশন আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলে পাবো। কাস্টমাইজে গেলে যেমন এই যে সাইট আইডেন্টিটি, লোগো, আমাদের ওয়েবসাইটে লোগো থাকবে না, আমরা এখানে কি লোগো ব্যবহার করব। তো এখানে আমাদের লোগো দেওয়া যাবে। আমাদের ওয়েবসাইটে একটা লোগো আমরা যদি দিতে চাই, যা বিশেষ করে প্রথম আলোরই এটা কিন্তু একটা লোগো, আমরা যদি একটু সেভ করে নিই, এসবিজি ডকুমেন্ট। এসবিজি ডকুমেন্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করা যাবে কিনা আমরা একটু দেখি। এসবিজিটা নেবে না। যে কোনো একটা লোগো নামায় নেন। হ্যাঁ, ওটাই করছি। পিএনজি ফাইল নেবে, পিএনজি নিবে। অনেক বড় বড় ইমেজ, বুঝতে পারছেন? এগুলোকে ছোট করতে হবে। হরিজেন্টালি থাকবে 100, আর এইভাবে থাকবে হচ্ছে 30। এবার যদি আমরা একটা লোগো এখান থেকে নিয়ে নেই, সিলেক্ট, ক্রপ করা যাবে, আমি ক্রপ করব না, পাবলিশ করছি। রিলোড, দেখুন তো নিউজ আসছে। লোগো কি আসছে, পারফেক্ট ভাবে দিতে গেলে হয়তো সাইজ করে দেওয়া লাগবে। সাইজ করে দেওয়া লাগবে, অবশ্যই করে দেওয়া লাগবে। তারপরে সাইট টাইটেল আপনি যদি চান এখানে শো করাবেন, না চাইলে নাই, এই যে সেটা তখন বাম পাশে চলে আসবে, লোগোটা বাম পাশে চলে আসবে। যদি আমি ট্যাগ লাইনটাকে এখান থেকে মুছে দিই, এই যে দেখুন লোগো। তারপরে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে জ্যাম্পের আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে ফেভিকন। এখান থেকে সিলেক্ট করব, ক্রপ করা যায় এটা। আমরা এটা যেটা করব, নতুন একটা ছবি আপলোড করব এখানে, এটাকে আবার ডাউনলোড করি। সিলেক্ট আইকন, আপলোড, পরেরটা এটাকে আমি সিলেক্ট করলাম, ক্রপ করে নেব, নিউজটাকে বাদ দিয়ে ক্রপ ইমেজ,
এবার যদি পাবলিশ করে দেন, দেখুন তো চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন এখানে আমাদের ইমেজটা চলে আসছে। এটা হচ্ছে সাইড আইডেন্টিটির এই অপশনে। সাইড আইডেন্টিটিতে এতটুকু থাকে। তারপর কালার অ্যান্ড মুড, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে নিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড কালার চাইলেই চেঞ্জ করা যায়, চাইলে কি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করা যায়। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করব। এটাকে করে দিলাম আবার। আর যদি আমি ব্যাকগ্রাউন্ড ডার্ক মোড সাপোর্ট না করে দিই তাহলে সেটাকেও আমি দিয়ে দিতে পারবো এখান থেকে। ডার্ক মোড পরে ডার্ক হবে, এটা আমি দেখাচ্ছি পরে। ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমি দিব না ব্যাকগ্রাউন্ডে। মেনু থেকে মেনু আইটেম এখানে আছে, মেনুর অপশনগুলো আবার আছে। মেন মেনুতে কী শো করবে, কী কী আইটেম আছে এগুলোকে পরিবর্তন করা যাবে, আইটেম অ্যাড করা যাবে, এগুলোকে নড়াচড়া করিয়ে আগে পিছিয়ে করা যাবে, এখান থেকেও করা যাবে। ওই যে বললাম একই জিনিস দুইবার দুই জায়গাতে থাকতে পারে। তারপর হচ্ছে ভিউ অল লোকেশন, কোনটা কোথায় শো করতেছে এখান থেকে এটাকে পরিবর্তন করা যাবে। আমরা এক জায়গায় করেছি, এখানে আর দরকার নেই। উইডগেটস আমরা এক জায়গায় দেখেছি, ক্যালেন্ডার হাবিজাবি যা কিছু দেখেছি এখানে আর আমাদের দেখার দরকার নেই, আমরা নিজেরা দেখব এখান থেকে। হোম পেজ সিটিং ওই যে বললাম সেটিংসের ভিতরে রিডিংয়ে স্ট্যাটিক পেজ হোম পেজ হিসেবে শো করবে, হোম পেজ পোস্ট হিসেবে ব্লগ, আমাদের আর এখানে পরিবর্তন করার দরকার নেই। তারপর হচ্ছে এক্সার্ট সামারি, এটাও সেটিংসের ভিতরে ছিল, আমাদের এটারও দরকার নেই। অ্যাডিশনাল সিএসএস, যদি আমরা কিছু এক্সট্রা সিএসএস করতে চাই, আমরা তো সিএসএস করতে পারি তাই না? যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের অংশটুকু মানে একদম নিচের অংশটুকু ব্লু না অন্য কোনো কিছু করতে চাই, যেমন এই অংশটুকু অন্য কিছু করতে চাই, এইটাকে আমি অন্য কিছু করতে চাই, মানে কথা হচ্ছে যে এটাকে আমার সরাতে হবে। এই অংশটুকু আমরা ইন্সপেক্ট করেছি, এই অংশটুকু ইন্সপেক্ট, ওটাকে ধরে নিলাম। এই হচ্ছে ডিপ ক্লাসের নাম কি? সাইট ইনফো। কপি, ক্লাসের নাম সাইট ইনফো। এখানে যদি আমরা যেহেতু ক্লাস তাহলে সাইট ইনফো ডট দিয়ে সাইট ইনফো, এটাকে ধরে আমরা যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, দেখুন তো ব্যাকগ্রাউন্ড কালার রেড কাজ করেছে। পাবলিশড, শুধু এই অংশটুকু ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেল, কাজ করেছে। তাহলে এডিশনাল সিএসএস এর কাজ কি আমরা বুঝতে পারলাম, যে আমরা যে অপশনটা এখানে আসলে করা নাই, ওয়েবসাইটে করা নাই এই অপশনটুকু, ওই অপশনটাকে আমরা দেখুন ধরায় আলাদাভাবে ধরে এখানে কাজ করতে পারবো। যেমন এটাই হচ্ছে কাস্টমাইজেশন। এবং আমি এই জন্যই আপনাদেরকে সিএসএস শিখিয়েছিলাম যেন এই কাজটুকু করতে পারি। দেখুন এই যে এখানে আবার আরেকটা আছে, ফুটার নেভিগেশন ওয়েবার বা সেকেন্ডারি মেনু। এই সেকেন্ডারি মেনু এটার একটা ক্লাস আছে, এটাকেও ধরা যাবে হয়তো, আমরা তার একটু দেখি। বিফোর আফটার করা আছে যদিও, ডট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, দেখুন তো পাইছে না? পাবলিশড। আমরা কি যা ইচ্ছে তাই করছি, এখানে করতে পারছি। এখানে উপরের অংশে এসে
এইটার ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, আমাকে ক্লাসটাকে ধরতে হবে। সাইট হেডার হ্যাজ লোগো ইজ মেইন মেনু, কন্ট্রোল সি। জানি না ধরতে পেরেছি কিনা, তবে যদি অরিজিনালি ধরতে পারি তাহলে অবশ্যই এটাকেও চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার, এটা ধরা যায়নি। শুধুমাত্র সাইট হেডারটুকু কপি। এই যে দেখুন, এখন ধরতে পেরেছি। পাবলিশ, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলেছি। এবং চাইলে আমরা প্যাডিং দিতে পারবো এখানে, সরি প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, উপরে নিচে 10, ডানে বামে 20। দেখছেন আলাদা করে ফেলেছি। আমরা কি পারছি না, আমরা আমাদের মতো কি ডিজাইনে পরিবর্তন আনতে পারছি। এখন কথা ক্লিয়ার? আজকে আমি আর নতুন কিছু দেখাবো না, এইভাবে আমরা আমাদের যতটুকু দেখাচ্ছি এতটুকু প্র্যাকটিস করতেই আপনাদের মাথা গরম হয়ে যাবে। একই জিনিস বারবার চলে আসবে, মনে হবে যে উল্টাপাল্টা হচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো বাসায় 6 থেকে 7 ঘন্টা প্র্যাকটিস করতে হবে এবং ধীরে স্থিরে, অত তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, আমরা আগামীকালকে ইনশাল্লাহ কাস্টমাইজটা শেষ করে ফেলবো, এখান থেকে পুরো অপশনটা শেষ করতে ফেলবো। কাস্টমাইজটা শেষ করে, কাস্টমাইজ তো শেষই, অ্যাডিশনাল সেটিং পর্যন্ত সিএসএস পর্যন্ত চলে এসেছি। বাকি যে কাজটুকু আছে এগুলো আমরা আগামীকালকে কিছু প্লাগইনসের কাজ এবং থিম সম্পর্কে জানবো। তারপর আমরা প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইনসে চলে যাব। আমরা দেখব একটা প্রিমিয়াম থিম, ফুল একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন, ফুল একটা প্রিমিয়াম প্লাগইনস দিয়ে, পেজ বিল্ডার প্লাগইনস দিয়ে ওয়েবসাইট কাস্টমাইজেশন। আমি প্রত্যেকটা পার্ট একটা একটা করে হাতে ধরে ধরে শেখাবো। এজন্য আমাদের প্রায় 10 থেকে বা 15 দিন সময় লেগে যাবে শুধু এইটার মধ্যে। এবং কি আমাদের আরও ই কমার্স ফাংশনালিটি দেখতে হবে, অনেক সময় এখনও বাকি আছে আমাদের। এবং কি এটা আমাদের প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। এক কথায় প্র্যাকটিস না করলে নতুন প্রশ্ন তৈরি হবে না, প্রশ্ন তৈরি না হলে কাজ শেখা যাবে না। বুঝতে পেরেছি সবাই? আমাদের প্রশ্ন তৈরি করতে হবে, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে। যে যত প্র্যাকটিস করব তত সমস্যা হবে, যত সমস্যা হবে তত শিখতে পারবো, এক কথায়। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আমি রেকর্ডিংটা স্টপ করে নিচ্ছি শুরুতেই।